ডক্টর নওশের, আজকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের হিলিং হার্টের নিয়মিত অনুষ্ঠান, যে বৃহস্পতিবারে যে লাইভ করি সেই লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর, আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে বেশ কিছু নারী আসছে কাউন্সিলিং নেওয়ার জন্য পিসিওএস সিনড্রোম নিয়ে, এবং তাদের মধ্যে প্রচন্ড অ্যাংজাইটি বিভিন্ন কারণে। একটা হচ্ছে, আপনি তো জানেন যে যেহেতু আপনি মেডিকেল ফিল্ডে, ওরা যে প্রবলেমটা নিয়ে আসে ওদের মুখে অনেক লোম হয়ে যায়, অনেক মুটিয়ে যায়। তারপর যারা বিবাহিত তাদের মধ্যে একটা টেনশন থাকে, প্রচন্ড মাত্রা অ্যাংজাইটি থাকে যে তারা হয়তো ভবিষ্যতে মা হতে পারবেন না। তাহলে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আসলে এই পিসিওএস এটা কি? ধন্যবাদ, আপনি অত্যন্ত জীবনঘনিষ্ঠ একটি বিষয় অবতারণা করেছেন। এটা বর্তমানে বাংলাদেশে অনেক মেয়েদেরকেই ফেস করতে হচ্ছে। এটা ইনসিডেন্সটা আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে। তো আমি সংক্ষেপে জিনিসটা দর্শকদের বোঝানোর জন্য বলছি। পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা কিন্তু সিনড্রোম বলা হচ্ছে, নট সিমটম। পলিসিস্টিক ওভারি মানে কি, আমাদের নারীদের দেহে যে ডিম্বাশয় থাকে বা ওভারি থাকে, সেখানে থেকে ডিম্বস্ফোটন তৈরি হয়, অর্থাৎ ওভুলেশন হয়। এই ওভারি গুলা ছোট ছোট, এই ওভারি গুলা আস্তে আস্তে বড় হয়ে পরিপূর্ণ টিমে পরিণত হয়, যেটা কিনা পরবর্তীতে গর্ভধারণে সহযোগিতা করে। যাদের ক্ষেত্রে এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের বডিতে ডিম্বাশয় সেটা তৈরি হয় কিন্তু ম্যাচিওর হয় না। ম্যাচিওর না হয়ে সেটা ওভারির গায়ের মধ্যে ছোট ছোট পানির বিন্দু বা মুক্ত দানার মতো একটা লেগে থাকে, আল্ট্রাসাউন্ডে ওটা ওরকম দেখা যায়। এবং এর ফলে যেটা হয়, তার যে কারো যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে, প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তার পিরিয়ড, যেটা মাসিক যে ঋতুচক্র, সেখানে গন্ডগোল হয়। কারো কারো ক্ষেত্রে 2-3 মাস বন্ধ থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে অনিয়মিত হতে পারে, কারো কারো ক্ষেত্রে মাসের মধ্যে 2-3 বার হয়ে যেতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় স্পটিং হয়, হঠাৎ 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 করেই তার মাসিকের রাস্তা দিয়ে রক্ত যায়, এবং তলপেটে প্রচন্ড ব্যথা থাকে। এবং এটার সাথে সাথে তার কিছু শারীরিক পরিবর্তন থাকে, যেমন হঠাৎ করে সে মুটিয়ে যায়, অথবা তার শরীরে দেখা যায় যে অযাচিত লোম বের হয়, হ্যাঁ, যেটাকে হার্সিউটিজম বলে আর কি। যেটা দেখা গেল যে মোচের মতো বের হচ্ছে, বা দেখা যাচ্ছে কিছুটা তো দাড়ির মতো বের হচ্ছে, এটা একটা। এটা দেখা যায় যে তার ব্রণ হয়, প্রচুর সারা মুখ ভর্তি ব্রণ হয়ে গেছে, এবং এগুলো নিয়ে সে দেখা যায় যে খুবই চিন্তিত হয়ে যায়। এবং এই চিন্তার কারণে, মানে অতিরিক্ত যে চিন্তা, এটার কারণে অনেক সময় তার মধ্যে একদম ডিপ্রেশনও তৈরি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এই মুখে যে লোম হয়ে যায় এবং ব্রণ হয়, এটা নিয়ে আমাদের সমাজের অনেক লোকজন বারবার ওদেরকে বলে, তোমাকে তো এখন পুরুষদের মধ্যে দেখা যাচ্ছে, এত লোম হচ্ছে কেন? হাতের লোম দেখা যাচ্ছে, মুখে লোম হচ্ছে, ব্রণ হচ্ছে, তুমি আগের চেয়ে তো অসুন্দর হয়ে গেছো। এইভাবে বলার পর মধ্য দিয়ে তখন তারা আরো কি করে, আরো সেলফ এস্টিম তাদের কমে যায় এবং তারা আরো অ্যাংজাইটিতে ভোগেন। তাহলে এই যে নির্দিষ্ট এই যে মুটিয়ে যাওয়া এবং লোম হওয়া বা ব্রণ হওয়া, এটা কিসের সাথে সম্পৃক্ত আসলে? এটা আমি একটু ডিটেইলে বলি আপনার দর্শকদের জন্য, তাহলে ওনাদের এটা বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু পুরোটাই হচ্ছে হরমোনের প্রবলেম, হ্যাঁ, হরমোনাল প্রবলেম। এবং এটা কিন্তু শুধু ওভারিতে সীমাবদ্ধ না। ওভারিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওইটার কারণে এটা হচ্ছে, এটা মূলত এটা হরমোনাল প্রবলেম এবং একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার, অর্থাৎ মনোদৈহিক একটা সমস্যা। এবং এটাতে যেটা হয় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেটা হয়, সেই ক্ষেত্রে তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, অর্থাৎ তার বডিতে ইনসুলিন সেভাবে তৈরি হয় না। এবং ওইটার কারণে তার বডিতে কিন্তু টেস্টোস্টেরন যে হরমোন, অর্থাৎ পুরুষ হরমোন যেটা, সেটার আধিক্যটা বেশি হয়ে যায়, মানে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের তুলনায়। এবং ওইটার কারণেই কিন্তু তার এই যে এরকম অবাঞ্ছিত লোম গুলা তার শরীর দেখা দেয়, বিশেষ করে মুখে, হ্যাঁ, তারপরে কিছু কিছু জায়গা থুতনির নিচে এরকম চুল দেখা যায় বা দেখা যায়। এটা আরেকটা যেটা হয় যে তার শরীরে যেহেতু তার ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার কারণে তার শরীরে কিন্তু প্রচুর ফ্যাট জমতে থাকে, এবং দেখা যায় যে সে অল্প খেলেও দেখা যায় তার সেটা মানে ফ্যাটে রূপান্তরিত হয় এবং সে মুটিয়ে যায় এবং তার ওজন অনেক বেড়ে যায়। এটা এটার কারণে সে যখন স্ট্রেসের মধ্যে চলে যায়, স্ট্রেসের মধ্যে চলে গেলে তার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে খাওয়া দাওয়াটা ঠিক মতো করে না, সে তার ঘুমটা ঠিক মতো হয় না, ঘুমের সাইকেলটা তার ঠিক মতো হয় না। এবং এর ফলে যেটা হয়, তার মধ্যে ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। এবং
ডায়াবেটিসের পাশাপাশি হার্টের সমস্যা, তারপরে আপনার বিভিন্ন রকম হরমোনাল যে সমস্যা, তারপরে আপনার ব্রেইনের যে সমস্যা, এগুলো হওয়ার চান্স কিন্তু তার বেড়ে যায়। এবং এটা তার দেখা যায় তার অল্পতেই মুড সুইং হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, সে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছে না, তার প্রফেশনাল ফিল্ডে দেখা যাচ্ছে সে ঠিকমতো মনোযোগ দিয়ে কাজ করতে পারছে না, সে অথবা স্টুডেন্ট হলে দেখা যাচ্ছে সে পড়াশোনা ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছে না, তার প্রেজেন্টেশন গুলো ঠিকমতো দিতে পারছে না, বা সেখানে সে পারফরমেন্স খারাপ হচ্ছে। এগুলো সবকিছুই কিন্তু এই জাস্ট এই হরমোনাল যে ইমব্যালেন্স, এটার জন্য এটা হচ্ছে এটার জন্য দায়ী। হ্যাঁ, এই যে হরমোনাল ইমব্যালেন্স, এটার কারণে আসলে এই নারীদের বিশেষভাবে এই লোম হওয়াটা, এটা নিয়ে সামাজিক যে একটা কি বলবো বডি শেমিং, এটার কারণেও ওদের মধ্যে আসলে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দুটাই চরম মাত্রায় দেখা যায়। তো আমাদের কাছে যখন আসে, আমরা যখন সাইকোলজিস্ট আমাদের কাছে যখন আসে, তখন তাদের এই অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে কাজ করি। কিন্তু আপনি তো একজন মেডিকেল প্রফেশনাল, ডাক্তার, আপনার কাছে যখন কোনো রোগী যান বা কোনো ব্যক্তি এই পিসিওএস নিয়ে যায়, তখন আপনারা কিভাবে মেন্টাল সাপোর্টটা দেন? ধন্যবাদ, এটা খুব চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন। আমাদের কাছে যখন পিসিওএস না, আমরা তো আসলে ম্যাক্সিমামটা থেকে মেডিকেল অ্যাসপেক্টটাই বেশি চিন্তা ভাবনা করে, তার ডায়াগনোসিস করা, তারপর তার ট্রিটমেন্টটাকে তৈরি করা, বা সে প্রপার ওয়েতে সেটাকে আমরা যদি এটার ট্রিটমেন্ট যদি দেখা যায় যে আমরা না জানি, সেক্ষেত্রে অথবা সেটা আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আমরা রেফার করি, বা গাইনি ডাক্তারের কাছে আমরা রেফার করি এটা। তবে হ্যাঁ, এই ধরনের পেশেন্ট আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে রিঅ্যাসুরেন্স, অর্থাৎ তাকে এই প্রবলেমটাকে মানে নিয়ে তাকে রিঅ্যাসুর করা যে এই সমস্যাটা কোনো জটিল সমস্যা নয়, মানে এটা তার জন্য জীবন হানিকর কোনো সমস্যা নয়, এবং এটা প্রপার ট্রিটমেন্ট আছে, এবং এই ট্রিটমেন্টটা সে যদি ঠিক মতো নেয়, এবং সে যদি তার লাইফস্টাইলটা পরিবর্তন করে, সে যদি হেলদি খাবার খায়, হেলদি লাইফস্টাইল যদি সে যাপন করে, এবং মাথার সে যদি অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা বা স্ট্রেস ফ্রি লাইফ যদি সে লিড করে, তাহলে সে এই সমস্যা নিয়েও সে অনেক ভালো থাকতে পারবে। এখানে আমি আরেকটা জিনিস একটু বলে দেই যে এই সমস্যাটার কারণে অনেক মহিলাদের কিন্তু ওই যে মাতৃত্ব জনিত সমস্যা হয়ে যায়, বিশেষ করে বিবাহিত মেয়েদের। তাদের দেখা যায় যে বিয়ে হয়ে গেছে, অত 4-5 বছর তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটার কারণে এই যে মাসিক যে চক্রটা তার অনিয়মিত, এটার কারণে, এবং এটার কারণে সে স্ট্রেসের মধ্যে পড়ে যায় যে আরে আমার তো এখন বাচ্চা কাচ্চা হলো না, এবং তার আশপাশের লোকজন তারা আরো বেশি স্ট্রেস করে ফেলে, যেমন এটার কারণে সে আরো বেশি অত্যন্ত মানসিক চাপের মধ্যে পড়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিষণ্ণতাতে পড়ে যায়, এবং অনেক ক্ষেত্রে তাদের হাজবেন্ডরা কমপ্লেন করে যে তাদের ওয়াইফরা আসলে তাদের হাজবেন্ডের প্রতি যেন সেভাবে মনোযোগী হচ্ছে না, বা কি বলে স্বাভাবিক যে মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেখানে তারা আগ্রহ হারিয়ে ফেলে। এটা। ধন্যবাদ। তার মানে যে এখন যে সিমটম গুলোর কথা বলেছেন, আগ্রহ হারিয়ে ফেলা বা মনোযোগ কম হওয়া, এটা সব হচ্ছে ডিপ্রেশনের সিমটম। তাহলে এখানে পরিবার কিভাবে তাদেরকে সহায়তা করতে পারে? ধন্যবাদ। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা প্রশ্ন। এখানে সবার আগে কিন্তু আসলে পরিবারের যে মানসিক সাপোর্ট, এটা খুবই জরুরি। অর্থাৎ পরিবারে একটা মহিলা বা একটা মেয়ে যে পরিবারে আছে, সেই পরিবারের সকলে মিলে তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত, যে এটা মানে এটা একটা অসুখ, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু দুরারোগ্য কোনো ব্যাধি নয়, এবং সেটা চিকিৎসাতে সম্পূর্ণ এটা সেরে যেতে পারে। এইটাই এসিউরেন্সটা তাকে দেওয়া, এবং তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, এবং যিনি হাজবেন্ড হবে তার ওয়াইফকেও তিনি মেন্টাল সাপোর্ট দিবেন যে আমাদের বাচ্চা নিতে যদি দেরি হয়, আমার কোনো তাড়া নাই, আমার দিক থেকে কোনো তাড়া নাই, তুমি এটা নিয়ে অত টেনশন করো না, আমরা আস্তে আস্তে আমরা এটা আমরা চেষ্টা চালিয়ে যাই, কোনো সমস্যা নাই। এই ধরনের যদি সে হাজবেন্ড থেকে যদি সে একটা সাপোর্ট পায়, এবং শ্বশুর বাড়িতে সে যদি থাকে, শ্বশুর শাশুড়িরাও যদি এটা নিয়ে খুব বেশি একটা তাকে বদান না করে যে কেন বাচ্চা হচ্ছে না বা কেন হচ্ছে না, তোমরা কি ট্রাই করছো না, না ডাক্তার দেখাচ্ছ না, এরকম তারা যদি অতিরিক্ত রকমের মানে প্রেশার ক্রিয়েট না করে, সেক্ষেত্রে আমি মনে করি যে এই সমস্যা নিয়ে একটা মহিলা কিন্তু মানে ওভারকাম করে আসতে পারবে। চমৎকার বলেছেন ডক্টর। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। কিছু কিছু মানুষ বলে যে তুমি অতি মাত্রায় দুশ্চিন্তা করো, সেই জন্যই তোমার এই পিসিওএস হয়েছে। আসলে দুশ্চিন্তার সাথে এই পিসিওএস এর কি সম্পর্ক আছে ডক্টর? জি, দুশ্চিন্তার সাথে অবশ্যই এটা একটা সম্পর্ক আছে। অতিমাত্রা দুশ্চিন্তা যখন মানুষ করবে, তখন তার স্ট্রেস হরমোন যেটা কর্টিসল লেভেল, এটা কিন্তু বেড়ে যায়, এবং পিসিওএস এর কিন্তু যে টেস্ট গুলো দেওয়া হয়, তার মধ্যে একটা কিন্তু এই যে বেজাল কর্টিসল লেভেল, এটাও কিন্তু দেখা হয়।
তার কর্টিসল লেভেলটা কিরকম আছে সেটা কিন্তু দেখা হয়। তো এই স্ট্রেস যদি বেড়ে যায়, এই কর্টিসল হরমোন যদি বেড়ে যায়, সেটা কিন্তু সরাসরি মানে পিসিওএস এর ক্ষেত্রে কিন্তু সরাসরি একটা ভূমিকা রাখতে পারে, এবং এটা কিন্তু বাড়িয়ে দেয়। সমস্যাটা থাকলে এই সমস্যাকে সে বাড়িয়ে দেয়, এবং দেখা যায় যে তার ভিতরে স্ট্রেসের কারণে আরো বেশ কিছু হরমোন জনিত সমস্যা হয়, যেরকম ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, সে ডায়াবেটিকে আক্রান্ত হয়ে যায়। তারপরে দেখা যায় তার হার্টের প্রবলেম দেখা দিতে পারে। তারপরে তার দেখা যায় যে অন্য কিডনিতে সমস্যা হতে পারে। এই সবগুলো কিন্তু এই যে স্ট্রেসের জন্য দায়ী। তাহলে আপনি বলছেন দুশ্চিন্তার সাথে পিসিওএস এর কিছু সম্পর্ক অবশ্যই আছে, এটা আপনি বলছেন? কিছু না, এটা পুরোপুরি সম্পর্কযুক্ত। পুরোপুরি সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। এই যে এখন সোশ্যাল মিডিয়াতে প্রায় বলা হয় যে সুন্দরী নারী বা সুন্দরের পূজারী, এই সোশ্যাল মিডিয়া আসলে কতটুকু মানে এফেক্ট করে যারা এই পিসিওএস এ আক্রান্ত? এটা খুব চমৎকার একটা প্রশ্ন, মানে সময় উপযোগী প্রশ্ন। আসলে মানুষ তো সবকিছু সোশ্যাল মিডিয়াতে মানুষের আসাতে মানুষের শো অফ করার টেন্ডেন্সিটা অনেক বেড়ে গেছে। অনেকেই দেখা যাচ্ছে যে সেলফি তুলে তুলে সারাক্ষণ সে পোস্ট করতে থাকে, মানে মানুষজনের কমপ্লিমেন্ট পাওয়ার আশায়, যে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, আপনাকে ভালো লাগে দেখাচ্ছে বা ইয়ে করছে। মানে সেই ধরনের কমেন্ট গুলো পড়তে সে পছন্দ করে, তার মনের ভিতরে মানে ওই ডোপামিন ক্ষরণ হয় আর কি এই কমেন্ট গুলো পড়লে। এখন একজন যে পিসিওএস যে আক্রান্ত, সে যখন দেখে যে তার বান্ধবী বা তার মানে সহকর্মী এরকম সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, কিন্তু সে এরকম কোনো ছবি দিতে পারছে না বা ইয়ে করছে, সে নিজের মনের ভিতরে এক ধরনের হীনমন্যতায় আক্রান্ত হয়। এবং হীনমন্যতা আক্রান্ত হওয়ার পরে সে নিজেকে অনেকটা যেন মানে আইসোলেটেড করে ফেলে আর কি, পরিবার থেকে সমাজ থেকে যেন অনেকটা আইসোলেটেড করে ফেলে। সে কারোর সাথে মিশতে চাবে না, সে দেখা যাবে যে মানুষের সাথে মানে কথা বলতে চাবে না, দেখা যাবে যে সে লজ্জায় নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখবে। এমনকি তার ডেইলি লিভিং অ্যাক্টিভিটি যেটা ডিএলএ, নিজস্ব যে ডেইলি লিভিং, সেই কাজগুলোর ভিতরেও তার কোনো আগ্রহ থাকবে না। এবং এর ফলে দেখা যাবে যে মানুষের সাথে বা পরিবারের সাথে বা আপনার সমাজের সাথে বা নিজের সহকর্মীদের সাথে তার এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যায়। এটা যে পিসিওএস যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট আসলে কি দীর্ঘস্থায়ী ট্রিটমেন্ট? এটা কি সুস্থ হয় নাকি সারা জীবন চিকিৎসা নিতে হয়? এ সম্পর্কে যদি আমাদের একটু বলেন। পিসিওএস এর ট্রিটমেন্ট আসলে এটা হরমোন রিপ্লেস থেরাপি এক ধরনের। এক্ষেত্রে সাধারণত 3 থেকে 6 মাস মেয়াদে তাকে পিল খাওয়ানো হয়, এবং পিলের সাথে মানে তাকে দেখা হয় তার পিরিয়ডটা রেগুলার হচ্ছে কিনা এটা। এবং এটার সাথে সাথে তার কিন্তু মানে আরো কিছু জিনিস দেখতে হয়, যেমন তার লিপিড প্রোফাইলটা দেখতে হয়, তার কোলেস্টেরল লেভেল কিরকম, ট্রাইগ্লিসারাইডের লেভেল কিরকম, সেগুলো যদি বেশি থাকে তাহলে সেটারও ট্রিটমেন্ট দিতে হয়। এবং তার যদি ওই যে ফাস্টিং এভিয়ে মানে তার যদি মানে ডায়াবেটিস যদি থেকে থাকে, তার যদি মানে সুগার লেভেল বেশি থাকে, তাহলে সেটারও ট্রিটমেন্ট দিতে হয়। মানে পিসিওএস এর ট্রিটমেন্ট শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভরশীল না, এটা একটা সমন্বিত একটা চিকিৎসার মাধ্যমে এটা রুগীকে দেওয়া হয়। এবং এই ট্রিটমেন্টটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীরা 3 থেকে 6 মাসের মধ্যে ভালো রেসপন্স করে, আবার কারো কারো ক্ষেত্রে আরো একটু সময় লাগতে পারে। এবং একটা পার্সেন্টেজ পেশেন্ট তাদের আসলে এটা মানে নিরাময় হওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। এবং এটা আমি মনে করি যে তাদের এটা মেনে নিতে হবে, তাদেরকে মেনে নিয়ে এটা মানিয়ে নিতে হবে, এটা আমি মনে করি। তাহলে আপনি বলছেন যে এই যে পিসিওএস এর চিকিৎসাটা একটা সমন্বিত চিকিৎসা, তাহলে এই টিমে কারা কারা থাকবে? কি কি ধরনের ট্রিটমেন্ট চলবে এই ধরনের অসুস্থতায়? ডেফিনেটলি সবার আগে গাইনোকোলজিস্ট থাকবে, কারণ প্রথম যে সমস্যাটা সে ফিল করে পিরিয়ড নিয়ে, সবার আগে কিন্তু গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে যাবেন। এর পরবর্তীতে এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ, তিনি এটাতে যুক্ত হবেন, এবং তিনি দেখা যাবে যে তার হরমোন রিলেটেড যে সমস্যাগুলো সেগুলোর মানে তিনি সমাধানগুলো দিয়ে দিবেন। এবং তার পরবর্তী তার যে ডিপ্রেশন যদি থাকে, এবং তার যদি কোনো মানে মেন্টাল স্ট্রেস যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এনাদেরও একটা ভূমিকা আছে। মানে এটা তিনজনের সমন্বিত ভাবে এটা আসলে ট্রিটমেন্টটা করলে এটা আউটকামটা খুব ভালো হবে। তাহলে আপনি বলছেন যে পিসিওএস এ যারা আক্রান্ত তাদেরকে অবশ্যই গাইনোকোলজিস্ট এবং থেরাপিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট সবার সমন্বিত একটা চিকিৎসা নিতে হবে। তবে আমাদের দেশে আসলে অনেকেই সচেতন না। যে সমস্ত নারীরা বা মেয়েরা এখনো সচেতন না যে তাদের পিসিওএস আছে এবং তারা সাইলেন্টলি কষ্ট পাচ্ছে, তাদের জন্য আপনার কি বার্তা আছে? ধন্যবাদ, এটা খুবই চমৎকার জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন। আসলে অনেক মহিলা বা অনেক মেয়েরাই কিন্তু এই সমস্যায় আক্রান্ত, তারা কিন্তু সেটা বলে না, ভিতরে ভিতরে তারা কষ্ট পাচ্ছে। এটা ক্ষেত্রে আমি বলবো যে এটা অবশ্যই বলতে হবে, এবং সমস্যাটাকে তার পরিবারের ঘনিষ্ঠ মানুষের সাথে এটা শেয়ার করতে হবে এবং জানাতে হবে তার এই সমস্যাটা।
এবং যদি না জানানো যায় তাহলে এটা ট্রিটমেন্টটাই বা কিভাবে হবে। সবার আগে সে যখন এটা খেয়াল করবে যে তার পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে না, দেখা যাচ্ছে 28 থেকে 35 দিনের যে সাইকেলটা, সেই সাইকেলটা না হয়ে সে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস বা 3 মাস এরকম তার পিরিয়ড বন্ধ, অথবা দেখা যাচ্ছে তার কোনো কোনো ক্ষেত্রে 1 মাসের মধ্যে তার 2বার পিরিয়ড হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে তার এই যে কখনো কখনো যে পুরো মাসগুলোই দেখা যায় একটু একটু করে করে ব্লিডিং হচ্ছে, তখনই সে এটাকে লুকিয়ে না রেখে অবশ্যই তার ফ্যামিলি ঘনিষ্ঠ যারা তাদের সাথে এটা শেয়ার করবে, এবং তাদের সহযোগিতায় সে অবশ্যই নিকটস্থ কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে যাবে। গাইনোকোলজি ডাক্তারকে তলপেটে একটা আল্ট্রাসাউন্ড করলে, অথবা ওই যে টিভিএস বলে একটা নতুন একটা সিস্টেম, এটা মাসিকের রাস্তা দিয়ে এটা প্রব ঢুকে এটা করা হয়, এই আল্ট্রাসাউন্ডটা করলে উনি এটা বুঝতে পারবেন। তখন উনি যখন দেখবে যে তার এই সমস্যাটা আছে, সেক্ষেত্রে হয়তো আরো কিছু ওই যে হরমোনাল কিছু টেস্ট দিতে পারেন, হরমোনাল টেস্ট গুলি করে পরে তারপরে তার ট্রিটমেন্টটা শুরু হবে। তাহলে আপনি বলছেন যে যারা লজ্জায় চিকিৎসা নিচ্ছে না অথবা পরিবারের সদস্যদেরকে বলছে না, তাদেরকে আপনি বাধা দিচ্ছেন যে তারা যেন লজ্জা ভেঙে পরিবারের কাউকে বলে এবং চিকিৎসা নেয়, এবং চিকিৎসা নিয়ে 6 মাসের মতো চিকিৎসা নিয়ে তারা কিন্তু সুস্থ হতে পারে, এটাই তো বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর, চমৎকার একটি টপিক নিয়ে আজ আমাদের সাথে আলোচনা করেছেন। আশা করি যারা আমাদের দেখছেন, যে সমস্ত দর্শক মন্ডলী আছে, সবাই উপকৃত হবেন। আপনারা যারা দেখবেন দয়া করে অন্যদেরকে শেয়ার করে দেবেন, যেন আরো বেশি মানুষ এই পিসিওএস সম্পর্কে সচেতন হয় এবং সঠিক চিকিৎসা গ্রহণ করে। ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ সিস্টার আপনাকে।